এটা হচ্ছে নাথিং ফোন 3 প্রবাবলি এই পৃথিবীর সবচেয়ে উইয়ার্ড ক্যামেরা ডিজাইনের ফোন। ক্যামেরা ডিজাইনটা যেমন উইয়ার্ড, দামটাও তেমন উইয়ার্ড কারণ এই ফোনটার দাম ১,১০,০০০ টাকা আর ১,১০,০০০ টাকায় এই ফোনটা বর্তমান বাংলাদেশের বাজারে প্রতিযোগিতা করছে স্যামসাং S25 আলট্রার সাথে, ভিভো X200 আলট্রার সাথে, এছাড়াও আইফোনের বিভিন্ন মডেলের সাথে কিন্তু এই ফোনটার কম্পিটিশন আছে। এত টাকা দিয়ে প্রমিনেন্ট ওই সকল ব্র্যান্ডের ফোন না কিনে কেন মানুষ নাথিং এর এরকম একটি উইয়ার্ড ক্যামেরা ডিজাইনের ফোন কিনবে? ওয়েল, আমারও ঠিক একই রকম একটা প্রশ্ন ছিল যতক্ষণ না পর্যন্ত এই ফোনটি আমার কাছে আসে এবং আমি নিজ হাতে এই ফোনটিকে এক্সপেরিয়েন্স করি। সত্যি কথা বলতে নাথিং এর ফোন বের হওয়ার পরে এই পর্যন্ত যত মানুষ নাথিং এর ফোন কিনেছে তারা সবাই কিন্তু টেকনোলজি এক্সপার্ট। যারা প্রতিনিয়ত টেকনোলজির খোঁজ খবর রাখে তারাই কিন্তু নাথিং এর এই ফোনগুলো কিনেছে, কারণ তারা জানে যে নাথিং এর এই ফোনগুলোতে বাজেটের মধ্যে বেশ ভালো রকমের স্পেসিফিকেশনস দেওয়া হয়েছে। এবং যারা টেকনোলজি এক্সপার্ট তাদের কাছে কিন্তু একটি ফোনের অপারেটিং সিস্টেম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর নাথিং এর এই অপারেটিং সিস্টেমটা খুবই খুবই ফ্লেক্সিবল, যা খুব ভালো একটি এক্সপেরিয়েন্স ইউজারদেরকে দিতে পেরেছে এই পর্যন্ত। আর সেই নাথিং যখন একটা ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোন বাজারে নিয়ে আসে তখন বলাই যায় যে সেই ফোনের পারফরমেন্সও অবশ্যই অনেক অনেক ভালো হবে। আমাদের কাছে এই ফোনটি আছে গত 4 দিন ধরে এবং এই 4 দিন এই ফোনটি ব্যবহার করে আমরা বুঝেছি যে কেন নাথিং আগামী দিনের একটি প্রমিনেন্ট স্মার্টফোন ব্র্যান্ড হতে যাচ্ছে। নাথিং ফোন নিয়ে সবকিছুই বলবো, কিন্তু তার আগে বলি এই ফোনটা আপনারা কোন জায়গা থেকে কিনবেন। এই ফোনটা আমাদেরকে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি, যাদের দোকান রয়েছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এবং যমুনা ফিউচার পার্কে। আপনারা জানেন যে তারা ইনটেক্ট এবং সিল্ড প্যাকড ফোন বিক্রি করতে অনেক ফেমাস এবং বাংলাদেশে একমাত্র তারা এই ধরনের ইউনিক ফোন আনতে ওস্তাদ। তাই তাদের কাছে আপনি পেয়ে যাবেন নাথিং ফোন 3 এর এই মডেলটি। তাদের ফেসবুক পেজের লিংক এবং তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। নাথিং ফোনের বক্সটা খোলার সাথে সাথে আমরা একটু অবাক হয়েছি, কারণ এই বক্সটা অন্যান্য ফোনের বক্সের থেকে একটু আলাদা। যদিও খুব চ্যাপ্টা এবং বড়সড় একটা বক্স, সাইডের দিক থেকে খুবই পাতলা, যা কিছুটা ভিভোর X200 সিরিজের বক্সের মতো ছিল। বক্সটা খোলার পরে একদম শুরুতেই আমরা ফোনটা পেয়ে যাই, ফোনের সাথে পেয়ে যাই একটি কেবল এবং একটি ট্রান্সপারেন্ট কেস, যে কেসের মধ্যে প্রায় 8টা ছিদ্র ছিল। ইউএসবি সি টু সি কেবলের দুই প্রান্তে আমরা কিন্তু ট্রান্সপারেন্ট একটা ভাইব পেয়েছি, যেটা নাথিং ব্র্যান্ডের একটা সিগনেচার লুক। বক্সের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল সেটা হচ্ছে নাথিং ফোন 3। এই ফোনটার ডিজাইনটা একদম শুরুতেই দেখে যে কেউ অবাক হয়ে যাবে এবং আকাশ থেকে পড়বে, এবং এই ডিজাইনটা সত্যি অনেক বেশি অকওয়ার্ড লেগেছে আমার কাছে প্রথম দৃষ্টিতে। অকওয়ার্ডের চেয়ে অফুল বললে হয়তো সেটা আরেকটু বেশি মানানসই হবে, কারণ মনে হচ্ছে যে নাথিং হয়তো লটারি করে ক্যামেরাটা এরকম দিয়ে দিয়েছে। লাইক তারা হয়তো ফ্লোরে ক্যামেরাগুলো ছিটিয়ে দিচ্ছিল এবং যখন যেই জায়গায় যেই ক্যামেরাটি পড়েছে সেখানেই তারা দিয়ে দিয়েছে। আই এম রিয়েলি লাকি যে তারা এই ক্যামেরাগুলো একদম নিচের দিকে দেয় নাই, কারণ তাইলে হয়তো আমরা হয়তো ছবি তুলতে গেলে অনেক প্রবলেম হতো, কিছুটা এরকম হতো তখন দেখতে। এই কারণে আমি নাথিংকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা অ্যাটলিস্ট উপরের দিকে সিদ্ধান্ত নিয়েছে এই ক্যামেরাটা দেওয়ার জন্য। ক্যামেরার বাইরেও পেছনের দিকে আপনারা এখানে আরেকটি ব্ল্যাক সার্কেল দেখতে পারবেন, যে ব্ল্যাক সার্কেলটাকে বলা হচ্ছে গ্লিফ ডিসপ্লে। যে গ্লিফ ডিসপ্লেটাতে আপনি কয়েকটা জিনিস আপনার মতো করে সেট করতে পারবেন এবং এখানে একটি আলাদা বাটন রয়েছে, যে বাটনটায় ট্যাপ করলে এখানে গ্লিফ ডিসপ্লের ফাংশনগুলো চেঞ্জ হবে। আর গ্লিফ ডিসপ্লের কিছু অপশন পেয়ে যাবেন আপনি আপনার ফোনের সেটিংস অপশনে। আপনি ফোন থেকে যখন সেটিংসে যাবেন সেখান থেকে আপনি যখন গ্লিফ টয়েজ লিখে সার্চ করবেন, গ্লিফ টয়েজ এর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেই অপশনসগুলো আপনি চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। গ্লিফ টয়েজ এর এই ডিসপ্লেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অধিকাংশ সময় আমি যখন ফোনটাকে উল্টো করে আমার টেবিলে রেখেছি, আমি সময় কাটানোর জন্য এই গ্লিফ ডিসপ্লের বিভিন্ন গেমসগুলো ট্রাই করেছি, কিংবা ব্যাটারি পার্সেন্টেজ দেখার জন্য আমাকে ফোনটা ঘুরিয়ে দেখতে হয়নি স্ক্রিনের দিকে, যেটা আমার কাছে কিছুটা ইন্টারেস্টিং মনে হয়েছে। ব্যাক সাইডের এই ডিজাইনটি একদমই ট্রান্সপারেন্ট করা হয়েছে, যেখানে ভেতরে অনেকগুলো নাট বল্টুও ঠিক করে দেখা যাচ্ছে। মোট কথা খুবই ইন্টারেস্টিং, ইউনিক এবং আলাদা ধরনের ডিজাইন, যা আমার কাছে দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। প্রথম দিকে আপনার কাছে খুবই অকওয়ার্ড লাগবে এই ডিজাইনটা এবং খুবই অপছন্দও লাগবে, কারণ আমরা যারাই এই ফোনটা প্রথমবার পেছন থেকে দেখেছি আমাদের কাছে খুবই অফুল লেগেছে। তবে ধীরে ধীরে দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনের সাথে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব তখন আমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। নাথিং ফোন 3 এর পুরুত্বটা কিন্তু অনেক অনেক বেশি। নরমাল অবস্থায় এই ফোনটি দেখে আমার কাছে খুবই মোটা মনে হয়েছে। ফোনটির পুরুত্ব প্রায় 9 মিলিমিটার, যা প্রায় 0.35 ইঞ্চের মতো। বুঝতেই পারছেন যে যথেষ্ট মোটা। আর ফোনটির ওয়েটও যথেষ্ট ভালো, এটা প্রায় 218 গ্রামের মতো ওজন। প্রোটেকশন হিসাবে ফোনটির সামনের দিকে আছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন এবং পেছনে আছে গরিলা গ্লাস ভিক্টাস। ফোনটিতে ন্যানো সিম এবং ই সিম উভয় সিম ব্যবহার করার সুযোগ থাকছে। আর এই ফোনটি IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স
নাথিং বলছে 1.5 মিটার পানির নিচে এই ফোনটি 30 মিনিট পর্যন্ত রেখে দেওয়া যাবে। ফোনটির নিচের দিকে বাম সাইডে আপনারা দেখতে পাবেন যে একটি সিম ট্রে দেওয়া আছে এবং মাঝখানে আছে USB-C পোর্টটি এবং ডান দিকে স্পিকার সেকশন রয়েছে। আর এই ফোনের একদম ডান দিকে আপনারা দেখতে পাবেন যে একটি নিকেলের প্রলেপ দেওয়া বাটন রয়েছে, যার উপরে রয়েছে পাওয়ার বাটন। আর নিকেল প্রলেপের এই বাটনটি মূলত স্ক্রিনশট বাটন। এটা যখন আপনি ট্যাপ করবেন তখন সাথে সাথে একটা স্ক্রিনশট নেওয়া হবে এবং আপনি চাইলে এখানে ভয়েস নোট দিতে পারবেন। অর্থাৎ এই স্ক্রিনশটের সাথে যদি আপনি কোনো কথা অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে সেটাও অ্যাড করতে পারবেন এই স্ক্রিনশটে। আর আপনি যখন এই বাটনটাকে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবেন, স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে এখানে একটি অটোমেটিক ভয়েস নোট রেকর্ড হওয়া স্টার্ট হবে, যে কারণে আপনাকে বারবার ট্যাপ করতে হবে না। নাথিং এর ফোন, তাই ইউনিক কিছু একটা থাকবে, সেটা একদমই স্বাভাবিক। এটা আমরা নাথিং ফোন 3A থেকে দেখেছি। ফোনটির বাম দিকে রয়েছে ভলিউম রকার আর উপরের দিকে এখানে আমরা আরেকটা স্পিকার সেকশন দেখতে পাচ্ছি এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পোর্ট দেখতে পাচ্ছি একটা। ফোনটির সামনের দিকে আপনারা দেখবেন যে একটি বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, 120 হার্টজের একটি ডিসপ্লে এবং অবশ্যই HDR10 সাপোর্টেড, যেখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস 4500 নিটস পর্যন্ত পাওয়া যাবে। ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, যার স্ক্রিন টু বডি রেশিও 88.5%। রেজোলিউশন হচ্ছে 1260 বাই 2800 পিক্সেলস, যেখানে অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং পিপিআই ডেন্সিটি ক্লোজ টু 460। আমি খুবই খুশি যে নাথিং এখানে ইন ডিসপ্লে যে ফ্রন্ট ক্যামেরাটি আছে সেটা একদম উপরের দিকে মাঝামাঝি পর্যায়ে দিয়েছে, যে কারণে অ্যাটলিস্ট সামনের দিক থেকে এই ফোনটা দেখতে একদমই বিশ্রী লাগছে না। সামনের দিক থেকে এই ফোনটি দেখে যে কেউ পছন্দ করবে। খুবই সুন্দর একটি ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে এখানে, যে ডিসপ্লেটা যথেষ্ট ভালো। আর যেহেতু খুব ফ্লেক্সিবল ইউআই, তাই এই ডিসপ্লেটি আমাদেরকে খুব ভালো একটা এক্সপেরিয়েন্স দিয়েছে। বিশেষ করে আমরা যখন HDR কন্টেন্ট দেখেছি তখন আমাদের কাছে এই ডিসপ্লেটি খুবই ইমার্সিভ মনে হয়েছে। আর HDR কন্টেন্ট এই ফোনটাতে দেখতে খুবই খুবই ভালো লাগে। মোট কথা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ডিসপ্লেটা যথেষ্ট ভালোই আছে এই ফোনে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে নাথিং OS 3.5, যেটা অ্যান্ড্রয়েড 15 এর উপর বেস করে তৈরি করা এবং এই ফোনটি আগামী 5 বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে। এর মানে হচ্ছে অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত আপনি কিন্তু নাথিং এর এই ফোন 3-তে আপডেট পেয়ে যাবেন। তার মানে এই ফোনটা আপনি এখন কিনলে আগামী 5 বছর পর্যন্ত নিশ্চিন্তে চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চিপসেট হিসেবে এই ফোনটিতে আছে স্ন্যাপড্রাগনের 8S Gen 4 4 ন্যানোমিটারের চিপসেট। সাধারণত এই বাজেটে আমরা স্ন্যাপড্রাগনের 8 এলিটের ফোন পেয়ে যাই, বাট সেখানে নাথিং ফোনটা নিলে আমাদেরকে 8S Gen 4 এই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। জিপিইউ হিসাবে এই ফোনে আছে Adreno 825। গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেনি সত্যি। সব ধরনের হাই ইন্টেন্সিভ বা হাই গ্রাফিক্স রিলেটেড গেমসগুলো আমরা খুব ভালোভাবে এই ফোনে খেলতে পেরেছি। ফোনটিকে টেস্ট করার জন্য আমরা একসাথে 30 থেকে 40টা অ্যাপ্লিকেশনস অন করেছি, যে প্রতিটি অ্যাপ্লিকেশনসই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে প্রায় অনেকক্ষণ ধরে চালু রেখেছি এবং তারপরে যখন আমরা একদম প্রথম অ্যাপ্লিকেশনটাতে ফেরত গিয়েছি আমরা দেখেছি যে এই ফোনের ওই প্রথম অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুব ল্যাগ ফ্রি ভাবে ওপেন হয়েছে এবং খুব ভালোভাবে আমরা সেই অ্যাপটি চালাতে পেরেছি। নাথিং ফোনের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ফোনের ইউআইটা, কারণ এই ফোনটি খুব দারুণভাবে অপটিমাইজ করা হয়েছে এদের অপারেটিং সিস্টেমের সাথে। আর নাথিং এই কাজটা বরাবরই যথেষ্ট ভালোভাবে করে থাকে, তাই এই ফোনটিতেও তারা বেশ ভালোভাবে এই কাজটি করেছে। ওভারঅল নাথিং ফোনের পারফরমেন্স নিয়ে আমাদেরকে একটুও প্যারা খেতে হয়নি। খুব দারুণ পারফরমেন্স পেয়েছি আমরা নাথিং ফোনের এই ফোনটা থেকে। মজার ব্যাপার, এই ফোনটির 256GB স্টোরেজের সাথে আপনি পাবেন 12GB র্যাম, অথচ 512GB স্টোরেজের সাথে আপনি পেয়ে যাবেন 16GB র্যাম। ব্যাটারির ক্ষেত্রেও কিছুটা ডিফারেন্স আছে এই ফোনটাতে। ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের জন্য এই ফোনটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 5150 মিলি অ্যাম্পিয়ারের, অন্যদিকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের জন্য এই ফোনটার ব্যাটারি আছে 5500 মিলি অ্যাম্পিয়ারের। আর ফোনটাকে চার্জ করা যাবে 65 ওয়াট PD3 চার্জার দিয়ে, আর ওয়্যারলেসলি এই ফোনটাকে চার্জ করা যাবে 15 ওয়াট পর্যন্ত। এই ফোনটা রিভার্স চার্জিং সাপোর্টেড, যেটা দিয়ে আপনি 7.5 ওয়াটে রিভার্স চার্জ করতে পারবেন। তবে বক্সে যেহেতু কোনো চার্জার আসে না, আপনাকে অবশ্যই একটা এক্সটার্নাল চার্জার ব্যবহার করতে হবে এই ফোনটার জন্য। ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাওয়ার মতো কোনো বিষয় আমি পাইনি এই ফোনটাতে। খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই ফোনটাতে এবং স্ট্যান্ড বাই টাইমটা খুব দারুণ ছিল। আমাদের ওভারঅল ইউজেসে এই ফোনটার ফুল চার্জ থেকে আমরা প্রায় 7 ঘন্টার মতো অন স্ক্রিন টাইম পেয়েছি লাইট ইউজের সময়। তবে আপনি যখন হেভি ইউজ করবেন তখন এই টাইমটা আরো কিছুটা কমে আসবে। সাধারণত আমরা যারা মোবাইল ডেটা ইউজ করি তাদের কাছে হয়তো এই চার্জিং ব্যাকআপটা আরো কমে যাবে। এবারে চলুন ক্যামেরা নিয়ে কথা বলা যাক। নাথিং ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ফোনের ক্যামেরা। এই ফোনটাতে 3টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা হচ্ছে 1.7 অ্যাপারচারের 24 মিলিমিটারের একটি লেন্স, আর এর পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরাটি হচ্ছে 2.7 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের একটি লেন্স, এবং এই ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরাটি হচ্ছে 114 ডিগ্রি একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে 2.2। নাথিং ফোনের মেইন ক্যামেরাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুবই শার্প ইমেজ ক্যাপচার করতে পারে এই মেইন ক্যামেরা সেন্সরটা। একদম
একদম প্রথমেই ফোনটা নিয়ে আমরা রাতের বেলা কিছু ছবি তুলেছি এবং রাতের বেলা তোলা প্রতিটি ছবি খুবই শার্প লেগেছে আমাদের কাছে, যেখানে কালারগুলো খুবই অ্যাকুরেট ছিল। প্রত্যেকটি কালার টোন খুব অ্যাকুরেটলি এই ছবিগুলোতে প্রসেস করা হয়েছে, যা দেখতে খুবই দারুণ লেগেছে আমাদের কাছে। তবে শার্পেনিং এর ব্যাপারটা একটু বেশি লেগেছে আমার কাছে। কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ফেসটা একটু স্মুথ হয়ে যাচ্ছে। খুব বেশি না, অল্প একটু স্মুথ হয়ে যাচ্ছে। তবে মেইন ক্যামেরার মতো পারফরম্যান্স অন্য কোনো ক্যামেরা লেন্স ধরে রাখতে পারেনি। এটা একটা বাজে ব্যাপার ছিল। তবে টেলিফটো ক্যামেরা সেন্সরটি থেকেও বেশ ভালো ছবি আমরা তুলতে পেরেছি। এখানে তোলা প্রত্যেকটি ছবি শার্পনেস অ্যাকুরেট ছিল, কালারগুলোও অ্যাকুরেট ছিল এবং ছবিগুলোর রেজোলিউশন বেশ ভালো ছিল, ডিটেইলসও বেশ ভালো ছিল আমি বলব। ভিডিওর ক্ষেত্রেও আমরা ভালো একটা আউটপুট পেয়েছি আমি বলব। মেইন ক্যামেরা সেন্সর দিয়ে খুব ভালো ভিডিও করা গিয়েছে। যেখানে আল্ট্রা ওয়াইডে ভিডিও করতে গেলে পারফরম্যান্স কিছুটা ড্রপ করেছে, যেটা সাধারণত করে সব ফোনেই। স্বাভাবিকভাবেই আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা মেইন ক্যামেরা সেন্সরের মতো এত দুর্দান্ত হয় না। তবে টেলিফটো ক্যামেরা সেন্সরের ক্ষেত্রেও আমরা বেশ ভালো একটি পারফরম্যান্স পেয়েছি ভিডিও করার সময়, যেখানে স্ট্যাবিলিটি আমরা বেশ ভালো পেয়েছি। আর এত দামি ফোনে যদি ভিডিওতে বা ফটোতে স্ট্যাবিলাইজেশন না থাকে তাহলে অবশ্যই তা কেউ কিনবে না। এটা নাথিং অনেক ভালো করেই জানে। তবে নাথিং এর এখানে ইমপ্রুভ করার আরো জায়গা আছে। ক্যামেরার ক্ষেত্রে আমার মনে হয় যে নাথিং আরো ইমপ্রুভ করবে সামনে। আপনারা সবাই জানেন যে নাথিং ফোন যারা কেনে তারা সবাই নাথিং ফোনের এই স্পেশাল অপারেটিং সিস্টেমটার জন্য কেনে। তবে নাথিং এর এই ওএসটাকে সিম্পল বললে আসলে ভুল হবে, কারণ এখানে কিন্তু অনেক কমপ্লিকেটেড ব্যাপার আছে। তবে ইট লুকস প্রিটি সিম্পল। এর ইউআইতে প্রত্যেকটি ফিচার আপনার দেখলে মনে হবে খুবই সফট কালার টোনে সম্পূর্ণ ইউআইটি তৈরি করা হয়েছে এবং এই ইউআইটি ব্যবহার করলে বোঝা যায় যে নাথিং তাদের এই ইউআই ডেভেলপমেন্টে অনেক টাকা খরচ করছে, যেখানে ডেভেলপাররা অনেক বেশি সময় দিয়ে খুবই স্মুথ একটি ইউজার এক্সপেরিয়েন্স আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে এবং খুব কনফিডেন্সের সাথে বলা যায় যে আগামী কয়েক বছরের মধ্যে নাথিং ফোনের এই ইউআই খুব শীঘ্রই এই পৃথিবীর সবাইকে অনেক বেশি ইমপ্রেস করে ফেলবে। যেখানে ভিভোর মতো ফোন এত বছর ধরে ফোন বানিয়ে ভালো ইউআই বানাতে পারছে না, সেখানে নাথিং একদম শুরু থেকেই এত সুন্দর একটি ইউআই তৈরি করেছে যা ইউজারদের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি এবং যা ব্যবহার করতেও বেশ দারুণ একটি অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে। আমি অনেকদিন ধরে ভিভোর ফোন ব্যবহার করেছি। ভিভোর চাইনিজ রমের ফোনের যে ইউআই আছে সেই ইউআইটা আমার কাছে ব্যক্তিগতভাবে অত পছন্দ না। অন্যদিকে ভিভোর গ্লোবাল ফোনে যে ইউআইটা আমরা পেয়ে যাই, যেটাকে আমরা বলছি ফান টাচ ওএস, সেই ফান টাচ ওএস এর ইউআইতেও কিন্তু অনেক বেশি কমপ্লিকেশনস আছে ভিভোর ক্ষেত্রে। বাট সেই দিক থেকে আমরা যখন কোম্পানি লাইক নাথিংকে দেখি তখন আমরা বুঝি যে আসলে নাথিং এর এই ইউআই এক্সপেরিয়েন্স এত ভালো যে খুব শীঘ্রই নাথিং অনেক ভালো একটি ব্র্যান্ডে চলে যাবে। তবে আমার কাছে মনে হয় না নাথিং এই ফোনটা ব্যবসার জন্য তৈরি করেছে। আমার কাছে মনে হয় যে নাথিং এই ফোনটাকে তৈরি করেছে সমালোচনার জন্য, যাতে সারা বিশ্বব্যাপী টেকনোলজি কিউরিয়াস মানুষরা এই ফোনটা নিয়ে সমালোচনা করতে পারে এবং সমালোচনা করতে করতে একটা সময় গিয়ে নাথিং যাতে সবার কাছে পরিচিত হয়ে যেতে পারে এবং অ্যাজ আ ব্র্যান্ড নাথিং যাতে খুব শীঘ্রই গ্রো করতে পারে। এবং আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই হয়তো নাথিং অনেক বড় একটি মেগা ফোন নিয়ে আসবে, যে ফোনে তারা স্পেসিফিকেশনস তো ভালো দিবেই, আশা করছি তারা এই উইয়ার্ড রকমের ক্যামেরার ডিজাইনগুলো সেখানে চেঞ্জ করে একটি ভালো মানের সুন্দর ডিজাইনের একটি ফোন আমাদেরকে উপহার দিবে, যেই ফোনটা আমরা সবাই হয়তো অনেক আগ্রহের সাথে কিনতে পারবো। আপনাদের কাছে নাথিং এর এই ফোন 3টা কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। স্পেশালি এই ক্যামেরার ডিজাইনটা আপনার কাছে কতটা বাজে লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এই ক্যামেরার ডিজাইনের প্রেমে পড়েছেন এবং ওভারঅল এই ফোনটার প্রেমে পড়েছেন, তারা এই ফোনটা কিনতে অবশ্যই টেক অ্যান্ড টক বিডিতে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।